আজ এই সিরিজের 26তম লেকচার, 26th লেকচার। আচ্ছা, আজকে আমরা স্কিম্যাটিজমটা, কান্টের স্কিম্যাটিজমটা করব, মানে পড়ব। এখন কান্ট কান্টের ক্ষেত্রে সমস্যাটা হয়েছে, সমস্যাটা আগে কি এটা আমরা বলেছিলাম। সেটা হচ্ছে যে ক্যাটেগরি গুলো কিভাবে অ্যাপ্লাইড হয় বস্তুর ক্ষেত্রে। বিশেষ করে এই সমস্যাটা ওঠে যেখানে বাহ্য বস্তু আর অভ্যন্তর বস্তু এর মধ্যে আমরা পার্থক্য করি। বাহ্য অভিজ্ঞতা আর অভ্যন্তরীণ অভিজ্ঞতা, বাহ্য বস্তু এবং আভ্যন্তর বস্তু এর মধ্যে পার্থক্য করি। এটা কিভাবে করি? এখন শুধু পার্থক্য করি, পার্থক্যটা কিভাবে করি সেটা নয়, সেটা তো খুব সহজেই করি। যেগুলো সেন্সেশন দিয়ে আসে সেগুলো হচ্ছে বাহ্য, এবং যেগুলো ইনার সেগুলো হচ্ছে আভ্যন্তর। এখন কিন্তু এম্পিরিক্যাল কনসেপ্টের ক্ষেত্রে, আচ্ছা, কনসেপ্ট গুলো কি করে বস্তুর গায়ে লাগে এটা নিয়ে সমস্যা। কনসেপ্ট দু রকমের হয়, আবার বলছি, এটা বারবার বলেছি, যে এম্পিরিক্যাল কনসেপ্ট আর পিওর কনসেপ্ট। পিওর কনসেপ্ট গুলো আপ্রায়োরি কনসেপ্ট, এগুলোকেই ক্যাটেগরিজ বলা হয়েছে কান্টের ভাষায়। আর এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো তো যেমন ক্যাট, ডগ, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে এম্পিরিক্যাল কনসেপ্ট। এখন এম্পিরিক্যাল কনসেপ্টের সঙ্গে করেসপন্ডিং কিছু সেন্সেশন থাকে, যেটা আমাদের ইনটুইশনের মাধ্যমে আসে আমাদের কাছে। কিন্তু পিওর কনসেপ্টের ওরকম করেসপন্ডিং কিছু নেই। এখন কনসেপ্ট কি করে বস্তুর সঙ্গে লাগে, এটার কান্ট একটা প্রি কন্ডিশন দিচ্ছেন, যে এটা কিভাবে লাগে সেটা দুটোর মধ্যে লাইকনেস থাকতে হবে, সিমিলারিটি থাকতে হবে। প্রত্যেকটা কনসেপ্ট, এখন সিমিলারিটি বললে খুব সমস্যা হয়ে যায়। প্লেটোর দর্শনেও এই সমস্যাটা আমরা দেখেছিলাম, যে কি করে কনসেপ্ট গুলো কি করে সিমিলার হবে। মানে প্লেটো বলেছিলেন কনসেপ্ট গুলো সিমিলার, মানে অবজেক্ট গুলো কনসেপ্টে সিমিলার হতে হবে, এটা একটা কন্ডিশন। কিন্তু সিমিলার হবে কি করে? মানুষের কনসেপ্ট বা মনুষ্যত্বের কনসেপ্ট, মানুষের কনসেপ্ট আর মানুষ, ইন্ডিভিজুয়াল মানুষ, সে দুটো তো একরকম জিনিস নয়। ইন্ডিভিজুয়াল মানুষের দুটো হাত, দুটো পা, মাথা এসব আছে, কিন্তু কনসেপ্টের তো হাত, পা, মাথা এগুলো নেই। তাহলে এগুলো সিমিলার কি করে হবে? এটা মানে বৌদ্ধদের বিরুদ্ধেও বৌদ্ধদের বিরুদ্ধেও এই আপত্তি উঠেছে। এমনকি অন্য ক্ষেত্রে একটা সিমিলার আপত্তি উঠেছে ন্যায়ের ক্ষেত্রে। তো এই আপত্তিটা খুব কমন আপত্তি, যে একটা কনসেপ্টের সঙ্গে একটা বস্তু কি করে সাযুজ্য, সাদৃশ্য এটা থাকতে পারে। দুটো তো এক ধরনের জিনিস নয়।
এখন এটা কি করে হয়? কান্ট বলছেন যে কনসেপ্ট গুলো কতগুলো রুলস, কতগুলো রুলের তার যখন এখন সেটার অ্যাপ্লিকেশনটা হবে ওই রুলগুলোর মাধ্যমে। ধরা যাক যে কনসেপ্ট অফ এ ডগ or কনসেপ্ট অফ অ্যান অরেঞ্জ, এর মধ্যে কতগুলো রুল আছে। কনসেপ্টটা কি বলে দেয়? ডগের ডগের 4টে লেগ থাকতে হবে, একটা লম্বা জিভ থাকতে হবে, কান থাকতে হবে ইত্যাদি, একটা পেঁচানো লেজ থাকতে হবে ইত্যাদি। কনসেপ্টটা এটা বলে দেয়। কাজেই ডগের কনসেপ্টটা টেবিলের সেন্সেশন হলে সেই টেবিলের সেন্সেশনের উপর লাগবে না, ওই রুল মেনেই লাগবে। কনসেপ্টটা রুলগুলো বলে দেয়। এখন কনসেপ্টটা তার উপর গিয়ে বসে যাবে যার এই প্রপার্টি গুলো আছে, এই রুলের আন্ডারে যেগুলো আসে। এই অর্থে এটা সিমিলারিটি, that the objects of sensation must abide by the rules given by the concept. তাহলে সেন্সেশনের অবজেক্ট গুলোকে ওই রুল ফলো করতে হবে। এটা প্রথম কন্ডিশন। এখন তাহলে এখানে ডিটারমিনেন্ট পেয়ে গেলাম যে কনসেপ্ট গুলোর মধ্যে কতগুলো ডিটারমিনেন্ট আছে। এই রুলগুলোই হচ্ছে ডিটারমিনেন্ট, যে কোন কনসেপ্টটা কোথায় লাগবে। যে কোনো কনসেপ্ট যে কোনো জায়গায় লাগিয়ে দেওয়া যাবে না। এটা কনসেপ্ট ইন জেনারেল এর কথা বলা হচ্ছে। যে কোনো কনসেপ্ট, সেটা অ্যাপ্লাইড হোক, এমপিরিক্যাল হোক, সবার ক্ষেত্রে এটা কতগুলো রুল আছে। আমরা আগেও ওই কথাটা বলেছিলাম যে কনসেপ্টস আর রুলস। এখন তার কিছু এমপিরিক্যাল কনসেপ্টস এর ক্ষেত্রে কিছু এমপিরিক্যাল ডিটারমিনেন্টস আছে। যেমন ধরা যাক একটা অরেঞ্জের কনসেপ্ট, তার কিছু এমপিরিক্যাল ডিটারমিনেন্ট আছে, যে সেটার কালার একটা, তার শেপ একটা ইত্যাদি এমপিরিক্যাল ডিটারমিনেন্ট আছে, তার একটা টেস্ট, তার একটা স্মেল, এগুলো এমপিরিক্যাল ডিটারমিনেন্ট। ওইগুলোর সঙ্গে মিললে তাহলে অরেঞ্জের কনসেপ্টের সাথে সেটা ফিটিং করবে অবজেক্টটা। ওইগুলোর সাথে না মিললে, ওই রুলে না পড়লে, ওই রুলগুলোকে না মানলে অরেঞ্জের কনসেপ্টটা ওখানে বসবে না। ওখানে অন্য কিছুর কনসেপ্ট বসতে পারে, অ্যাপেলের কনসেপ্ট বসতে পারে, টেবিলের কনসেপ্ট বসতে পারে, কিন্তু অরেঞ্জের কনসেপ্ট বসবে না। কিন্তু পিওর কনসেপ্টস অফ ক্যাটেগরি, তার ক্ষেত্রে মানে ক্যাটেগরিজ গুলোর ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। এখানে কিন্তু ওই সিমিলারিটির কথা বলা হচ্ছে না, লাইকনেসের কথা বলা হচ্ছে না। সত্যি করেই ধরা যাক একটা ক্যাটেগরি নেওয়া যাক, সাবস্টেন্স। সাবস্টেন্স হতে গেলে একটা টেবিলও সাবস্টেন্স, একটা অ্যাপেলও সাবস্টেন্স, একটা কুকুরও সাবস্টেন্স। এখন সাবস্টেন্সের ওরকম কোনো ফিক্সড এম্পিরিক্যাল রুল নেই যে এই এম্পিরিক্যাল রুলের সঙ্গে হাত থাকতে হবে, পা থাকতে হবে, 4টে পা হলে সাবস্টেন্স হবে। তাহলে কুকুর সাবস্টেন্স হয়ে যাবে, টেবিল, কিছু কিছু টেবিল সাবস্টেন্স হয়ে যাবে, কিন্তু আবার অ্যাপেলটা সাবস্টেন্স হবে না।
মানুষটা সাবস্টেন্স হবে না। তাহলে সাবস্টেন্সের কনসেপ্টের মধ্যে ওরকম এম্পিরিক্যাল ডিটারমিনেন্ট থাকে না। তাহলে ক্যাটেগরিজ গুলোর কোনো এম্পিরিক্যাল ডিটারমিনেন্ট থাকে না। তাহলে এটাও বলা যায় যে ক্যাটেগরিজ গুলো কোনো এম্পিরিক্যাল রুল দেয় না। ক্যাটেগরিজ গুলো কোনো এম্পিরিক্যাল রুল দেয় না, কিন্তু যেগুলো এম্পিরিক্যাল কনসেপ্ট সেগুলো এম্পিরিক্যাল রুল দেয়। কেন দেয় না? কারণ এই কনসেপ্ট গুলো পিওর এম্পিরিক্যাল নয়। অর্থাৎ এগুলো হচ্ছে যে কোনো এক্সপিরিয়েন্সের প্রিকন্ডিশন তো বটেই, এমনকি এম্পিরিক্যাল কনসেপ্টেরও প্রিকন্ডিশন। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা আমরা মানে আরেকটু বিস্তৃত ভাবে একটু পরেই বলবো। এখন তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমরা পৌঁছালাম। এম্পিরিক্যাল কনসেপ্টের যেমন সাদৃশ্য থাকে, ওই অর্থে সাদৃশ্য, এই অর্থে সাদৃশ্য নয় যে একটা, এখানে আরেকটা পার্থক্য বলে নিয়ে তারপরে পয়েন্টটা বললে সুবিধা হবে। যে সাদৃশ্য তো দু রকমের হতে পারে। একটা হতে পারে যে আমার ইমেজ বা আমার ইমেজ আইডিয়াস, তো মেন্টাল ইমেজ, একটা কনসেপ্ট, একটা মেন্টাল ইমেজ, এই দুটো কিন্তু আলাদা। মেন্টাল ইমেজের সঙ্গে ধরা যাক একটা ডগের মেন্টাল ইমেজের সঙ্গে ডগের কোনো একটা পার্টিকুলার ডগের সিমিলারিটি আছে। কনসেপ্টের সঙ্গে যতটা সিমিলারিটি আছে তার থেকে বেশি সিমিলারিটি আছে। কি সিমিলারিটি? ডগের যে মেন্টাল ইমেজ, সেটারও 4টে পা আছে, ডগেরও 4টে পা আছে, ডগটা ব্রাউন, মেন্টাল ইমেজের ডগটাও ব্রাউন, এইরকম সিমিলারিটি আছে। কিন্তু কনসেপ্ট গুলোর ক্ষেত্রে এরকম সিমিলারিটি নেই। আমার একটা ডগের কনসেপ্ট আছে, মানে এরকম নয় যে ব্রাউন ডগ সেটা, বা ব্ল্যাক, সেটা এনি ডগ। তাহলে কনসেপ্টের অনেক ইনস্টান্সিয়েশন হয়, কিন্তু মেন্টাল ইমেজের হলে একটাই ইনস্টান্সিয়েশন হয়। আমি যখন একটা ডগ দেখি, তখন কোনো একটা পার্টিকুলার ডগ দেখি আর আমার একটা মেন্টাল ইমেজ তৈরি হয়। সেটা কিন্তু ডগের কনসেপ্ট থেকে আলাদা। ডগের কনসেপ্টটা অ্যাবস্ট্রাক্ট। ওই পার্টিকুলার ডগের এক্সপিরিয়েন্সটা অনেক ইনস্টান্সিয়েশন হতে পারে না, কিন্তু অন্তত যদি স্পেস টাইমে ধরি ওই ডগের ইনস্টান্সিয়েশনটা, সেটা অনেক ইনস্টান্সিয়েশন হতে পারে না, কিন্তু ডগের কনসেপ্টটার অনেক ইনস্টান্সিয়েশন হতে পারে। এটা ইমেজ আর কনসেপ্টের পার্থক্য। এই জন্য প্লেটো যখন কনসেপ্ট মানে অবজেক্টকে কনসেপ্টের কপিজ বলছেন, মানে অনেকগুলো কথা বলেছেন। কনসেপ্টটা হচ্ছে ফর্ম, প্লেটোর কথা বলছি, কান্ট নয়। প্লেটোকে কেটেছেন কান্ট।
কনসেপ্টটা হচ্ছে ফর্ম, আর অবজেক্টটা হচ্ছে তার ইনস্টান্সিয়েশন। এ কথাটা ওরাও বলেছেন। আবার এটাও বলেছেন কনসেপ্টটা হচ্ছে অরিজিনাল এবং অবজেক্টটা হচ্ছে তার কপি। এখন এই কপি বলার খুব মুশকিল আছে, দুটো দিক থেকে মুশকিল আছে। একটা ফটোগ্রাফের কপি হতে পারে আরেকটা ফটোগ্রাফ। হ্যাঁ, তাও একটা সেন্সে বলা যায় একটা ডগের, একটা রিয়েল ডগ আর একটা পিকচারের ডগ, সেটা একটা কপি। কিন্তু ডগের কনসেপ্টের কপি ডগ নয়। The particular dog is subsumed under the concept of dog. It is an instance of the class of dog or the category of dog or the concept of dog, not category, concept of dog. তাহলে দুটোর মধ্যে দু রকমের সম্বন্ধের কথা শুনলাম। সাদৃশ্যের সম্বন্ধ, যেটাকে একটা বিশেষ অর্থে বুঝতে হবে, সরাসরি সাদৃশ্যই চারটে হাত চারটে পায়ে অর্থে সাদৃশ্য নয়, হাত পায়ের গোনার অর্থে সাদৃশ্য নয়, কালার অর্থে সাদৃশ্য নয়। এটা সাদৃশ্য অর্থে কতগুলো রুলের আন্ডারে আসে, এই অর্থে সাদৃশ্য। ওই রুলের সঙ্গে ম্যাচ করা, ম্যাচিং অর্থে সাদৃশ্য। আরেকটা হচ্ছে এটা কপি নয়, পার্টিকুলারটা ইউনিভার্সালের কপি নয়, বিশেষ সামান্যের কপি নয়, প্রতিলিপি নয়, ইমেজ নয়, সামান্যটা ইমেজ নয়। হ্যাঁ, আমার মেন্টাল ইমেজও আছে। ধরো আমি যখন তোমাকে দেখছি বা তোমার কথা ভাবছি, তখন তোমার একটা ইমেজ আমার মনে আছে, যেহেতু তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তোমার একটা ইমেজ আমার মনে আছে। কিন্তু সেটা মানুষের ইমেজের থেকে আলাদা, মানুষের কনসেপ্টের থেকে আলাদা। তোমার যখন ইমেজ আছে, তোমার ইমেজটা আমার মনে আছে, সেটা নিশ্চিতভাবে একজন পুরুষের আকৃতি বা একজন নারীর আকৃতি। কিন্তু মানুষ এর এরকম কোনো পুরুষ আকৃতি বা নারীর আকৃতি এরকম নেই, এটার সঙ্গে কনফার্ম করতে হবে, এটা নেই। আইদার অর, যে কোনটা হতে পারে, আরো হতে পারে। আচ্ছা, এক মিনিট। তাহলে এই পয়েন্ট পর্যন্ত পৌঁছালাম যে পিওর কনসেপ্ট গুলোর ক্ষেত্রে পিওর কনসেপ্টের সঙ্গে কোনো এম্পিরিক্যাল অবজেক্টের লাইকনেস থাকতে পারে না, কারণ সেগুলো আপনারাই, পিওর কনসেপ্ট গুলো আপনারাই, এম্পিরিক্যাল কনসেপ্টের সঙ্গে লাইকনেস থাকতে পারে না। তাহলে ক্যাটেগরি গুলোকে মানে আমরা অভিজ্ঞতার থেকে নিঃসৃত করতে পারি না, কিন্তু এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোকে অভিজ্ঞতার থেকে নিঃসৃত করা সম্ভব। আমি বেড়াল দেখেই না বেড়ালের কনসেপ্টটা পেয়েছি, এমনকি ইমাজিনেশনের যে ইমাজিনারি কনসেপ্ট গুলো কিন্তু এম্পিরিক্যাল কনসেপ্ট। ওই সোনার পাহাড়, যেমন সোনার পাহাড়, আমি পাহাড় দেখেছি, সোনা দেখেছি, এই দুটোকে জুড়ে আমি সোনার পাহাড়ের কনসেপ্ট করছি, সেটা একটা কনসেপ্ট। এখন ক্যাটেগরিজ গুলো এরকম এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভড নয়, সোনার পাহাড়টা এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভড, ক্যাটেগরিজ গুলো এক্সপিরিয়েন্স থেকে ডিরাইভড নয়। এখন আমি দেখো এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোকে আমি জুড়ে জুড়ে আরো
কম্পাউন্ড কনসেপ্ট তৈরি করতে পারি। সোনার পাহাড়, পক্ষীরাজ ঘোড়া এরকম আমি বানাতে পারি, কিন্তু একটা লিমিট আছে। লিমিটটা কি? সেটা হচ্ছে কন্ট্রাডিকশন ইজ দ্য লিমিট। যেখানে কন্ট্রাডিকশন এসে যায়, আবার কন্ট্রাডিকশন দু রকমের, এম্পিরিক্যাল, লজিক্যাল। কান্ট এখানে এম্পিরিক্যাল কন্ট্রাডিকশনের কথা বলছেন। যেখানে কন্ট্রাডিকশন এসে যায় সেখানে তুমি কনসেপ্ট ফর্ম করতে পারবে না। যেমন স্কোয়ার ট্রায়াঙ্গেল, এটা তুমি কনসেপ্ট ফর্ম করতে পারবে না, এম্পিরিক্যাল কনসেপ্টও ফর্ম করতে পারবে না, পিওর কনসেপ্ট তো পারবেই না, এম্পিরিক্যাল কনসেপ্টও ফর্ম করতে পারবে না। স্কোয়ার ট্রায়াঙ্গেল, সোনার পাথর বাটি, এটা তুমি কনসেপ্ট ফর্ম করতে পারবে না, কারণ এখানে একটা কন্ট্রাডিকশন আছে। তাহলে এখন প্রশ্ন হলো যে এম্পিরিক্যাল কনসেপ্টের সঙ্গে আমার সেন্সেশনের লাইকনেস থাকে, যেখানে লাইকনেস থাকে, ওই অর্থে লাইকনেস থাকে, সেখানে ওই কনসেপ্টটা অ্যাপ্লাইড হয়। পিওর কনসেপ্টের সাথে তো এক্সপিরিয়েন্সের লাইকনেস নেই, তাহলে অ্যাপ্লাইড হয় কি করে? এইখানেই প্রশ্ন, এইখানেই কান্ট যেটার সাহায্যে এটাকে ব্যাখ্যা করবেন সেটাকে বলা হয় স্কিমা। স্কিমা লাইকনেস মানে সিমিলারিটি হিসাবে ধরো, রাফলি, যদি আমরা বললাম যে ওটা ওই লিটারাল সেন্সের সিমিলারিটি বলা যাবে না, তাহলে এখানে সেটা নেই পিওর ক্যাটেগরিজ গুলোর ক্ষেত্রে। তাহলে সেখানে কি করে অ্যাপ্লাইড হয়? সেখানে কান্ট বলছে স্কিমা। তার বেসিক রুলটা এই যে দেখো, ইনার আর আউটারের মধ্যে কিছু কমন থাকতে হবে, তাহলে অ্যাপ্লাইড হবে। প্রথমে কনসেপ্ট আর আউটার অবজেক্ট দিয়ে বুঝি আমরা, তারপরে কনসেপ্ট আর ইনার অবজেক্ট দিয়ে বুঝবো। এখন আউটার অবজেক্টের সঙ্গে কিছু সিমিলারিটি থাকতে হবে। কি সিমিলারিটি? ওই রুলটার আন্ডারে পড়ে, এটাই সিমিলারিটি। যে চারটে পা থাকতে হবে, কুকুর হলে চারটে পা থাকতে হবে, একটা মানে একটা রাউন্ড টেল থাকতে হবে, তার একটা লম্বা মাথা থাকতে হবে, এই জাতীয় সিমিলারিটি আছে, রুলের আন্ডারে চলে আসছে। কিন্তু কনসেপ্টের ক্ষেত্রে, মানে ক্যাটেগরিজ ক্ষেত্রে তো তা হবে না, এই সিমিলারিটি, এম্পিরিক্যাল সিমিলারিটিটা পাওয়া যাবে না। তাহলে কি হবে? তাহলে এদের সিমিলারিটি মানে কমননেস, মানে নৈয়ায়িকের ভাষায় তদ্গত ভূয় ধর্মবত্তম, কমন প্রপার্টি, সাদৃশ্য, কমন প্রপার্টি থাকতে হবে দুটোর মধ্যে। কিন্তু পিওর কনসেপ্টের ক্ষেত্রে সেটা নেই। কান্ট বলছেন আমাদের এম্পিরিক্যাল এক্সপিরিয়েন্সে যেটা আসে এবং কনসেপ্ট, এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, দুটোই টাইমের মধ্যে দিয়ে আসে। এক মিনিট, দরজাটা একটু খুলে দিই। আমরা মানে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক যখন করছিলাম তখন দেখেছিলাম টাইমকে বলা হয়েছে, টাইম হচ্ছে
পিওর ফর্ম অফ ইনটুইশন, সব এক্সপিরিয়েন্সের সঙ্গে সেটা জুড়ে থাকবে। এটা স্পেসের থেকে একটু আলাদা। স্পেস ও ফর্ম অফ ইনটুইশন, ফর্ম অফ সেন্সিবিলিটি, কিন্তু স্পেস সব এক্সপিরিয়েন্সের সঙ্গে জুড়ে থাকে না, শুধু আউটার এক্সপিরিয়েন্সের সাথে জুড়ে থাকে। কিন্তু টাইমটা সব এক্সপিরিয়েন্সের সাথে জুড়ে থাকে, ইনার অর আউটার। এবার কান্ট একটা মাস্টার স্ট্রোক খেলছেন। যেহেতু মেন্টাল সবকিছু টাইমের মধ্যে থাকে, তাহলে শুধু মেন্টাল এক্সপিরিয়েন্স গুলো যে টাইমের মধ্যে থাকবে তা নয়, আমার ক্যাটেগরি গুলো যেহেতু মেন্টাল, তাই সেগুলোও টাইমের মধ্যে থাকবে। তাহলে এই যে দ্য chasm between the inner and outer in case of pure concepts is bridged by the pure form of sensibility called time. টাইম, এই যে সেন্সিবিলিটি পিওর ফর্ম, এইটা দিয়ে ওই যে ইনার আউটারের যে পার্থক্যটা, সেটা কান্ট পেরিয়ে যাওয়ার কথা ভাবছেন। কিভাবে পেরোলেন সেটাই আলোচনা, বাকি আলোচনাটাই। প্রথমত, এক্সপিরিয়েন্স যে কোনো ইনার হোক আউটার হোক, সবটাই ইউনিভার্সাল ফর্ম হচ্ছে টাইম। এখন ক্যাটেগরি গুলো যেহেতু মেন্টাল বা ইনার, ক্যাটেগরি গুলো যেহেতু ইনার, সেহেতু তাকেও কিন্তু টাইমে থাকতে হবে, টাইমের বাইরে কিছু নেই। অন্তত আমাদের জ্ঞানের কোনো উপাদান টাইমের বাইরে নেই। তাহলে সহজ কথায় ক্যাটেগরি গুলোকে যখন টাইমের মধ্যে ডুবিয়ে নেওয়া হয়, ঠিক যেন জামা কাপড়ে নীল দেওয়া, সাদা জামায় নীল দেওয়া, নীল রং দেওয়া, নীল দেয় না, নীল গুলে দেয়। আজকাল কি সব বেরিয়েছে, উজালা, উজালা দেয়, তারপরে সেটা প্রকৃত সাদা লাগবে, গায়ে পরা যাবে। ঠিক তেমনি ওই ক্যাটেগরি গুলোকে টাইমের মধ্যে ডুবিয়ে রাঙিয়ে তুলতে হবে না, ওরা স্পন্টেনিয়াসলি ওইভাবেই হয়। এবং তাই বাহ্যবস্তুর সাথে ওই ব্রিজটা পেয়ে গেছে, বাহ্যবস্তুর ওপর অ্যাপ্লাইড হয়। এবং যেহেতু বাহ্যবস্তুর ওপর অ্যাপ্লাইড হয়, সেহেতু আভ্যন্তর বস্তুর ওপর কিভাবে অ্যাপ্লাইড হবে এটা বুঝতে আর অসুবিধা হয় না। বাহ্য বস্তুর উপর যদি অ্যাপ্লাইড হতে পারে, তাহলে তো আভ্যন্তর বস্তুর উপর আরো সহজেই অ্যাপ্লাইড হবে। দেখা যাক কিভাবে হয়। এখন স্কিমাগুলোও কিন্তু মেন্টাল ইমেজ নয়, সহজেই বোঝা যাচ্ছে। এগুলো হচ্ছে স্কিমাগুলো হচ্ছে যে ক্যাটেগরিজ, পিওর ক্যাটেগরিজ as given in time. এমপিরিক্যাল কনসেপ্ট গুলোর ক্ষেত্রে কিন্তু মানে কনসেপ্ট আর স্কিমার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ কনসেপ্ট গুলো টাইমেই আসে।
টাইমের মধ্যে দিয়ে আসে, কারণ কোনো কিছু এম্পিরিক্যাল টাইমের বাইরে হবে না, কিন্তু পিওর কনসেপ্ট গুলো টাইমের মধ্যে দিয়ে আসে না। এমনিতে পিওর যখন পিওরলি আমি বুঝি তখন কিন্তু টাইম দিয়ে বুঝতে হয় না, কিন্তু তার অ্যাপ্লিকেশনকে বুঝতে গেলে আমার টাইমের ভেতর দিয়ে বুঝতে হয়। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো যেমন মানে একটা কনসেপ্টকে আমরা কিভাবে বুঝবো? এ রুল ফর নোয়িং, রেকগনাইজিং, ইমাজিনিং। জানতে গেলে, তাকে চিনতে গেলে, তাকে কল্পনা করতে গেলে আমার এই রুলগুলো ফলো করতে হবে। কিন্তু ক্যাটেগরি গুলোর এরকম কোনো এম্পিরিক্যাল রুল নেই, আমরা আগেই বলেছি। দেখো, সাবস্টেন্সের যে ক্যাটেগরি, সেটা সেটার ক্ষেত্রে রুল ওরকম কিছু নেই যে 4টে হাত হতে হবে, 4টে পা হতে হবে, কি মাথা হতে হবে, এরকম কিছু রুল নেই। এটা একটা মিস্টিরিয়াস জিনিস, সাবস্টেন্স। মানে তাই লক এই পর্যন্ত বলে ছেড়ে দিয়েছেন সাবস্টেন্স ইজ আই নো নট হোয়াট, কিন্তু কান্ট বলছেন যে জানা যায়, মানে আমি বুঝতে পারি, ওটা একটা ক্যাটেগরি। ক্যাটেগরি গুলো হচ্ছে ইউনিভার্সাল রুল, এম্পিরিক্যাল রুল নয়, ইউনিভার্সাল রুল, যেটা এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোর অ্যাপ্লিকেশনের জন্য প্রিসাপোজড হয়। এইবার একটু ঝামেলার জায়গায় আমরা পড়লাম। এম্পিরিক্যাল কনসেপ্টের অ্যাপ্লিকেশনের জন্য প্রিসাপোজড হয় এরকম রুল কতগুলো। কনসেপ্ট, এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোও তো রুল, কতগুলো রুল। ক্যাটেগরিজ গুলোও রুল, তাহলে পার্থক্য কি হলো? এখানে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডারের মধ্যে পার্থক্য করতে হবে। এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো হচ্ছে ফার্স্ট অর্ডার রুলস, আর ক্যাটেগরিজ হচ্ছে সেকেন্ড অর্ডার রুলস বা হায়ার অর্ডার রুলস। ফার্স্ট অর্ডার রুল কারা মানে? ফার্স্ট অর্ডার রুল মানে এক্সপিরিয়েন্সের অবজেক্ট গুলো ফার্স্ট অর্ডার রুল মেনে চলে। কুকুর হতে গেলে এই হতে হবে। কিন্তু সেকেন্ড অর্ডার রুল, সেকেন্ড অর্ডার রুল সেটা কিন্তু ওই এম্পিরিক্যাল কনসেপ্ট গুলোকেও মেনে চলতে হবে, এই জন্য ওটা সেকেন্ড অর্ডার, হায়ার অর্ডার রুল। যেমন ধরা যাক, কুকুর হতে গেলে এটা প্রিসাপোজড তাকে সাবস্টেন্স হতে হবে। সাবস্টেন্স হতে গেলে কি লাগে? রুল বলা হচ্ছে কেন? সাবস্টেন্স হতে গেলে কি লাগে? তার প্রপার্টিজ থাকতে হবে, ধর্ম থাকতে হবে, একটা ধর্মধর্মী ভাব থাকতে হবে, এটা প্রিসাপোজড। তাহলে এম্পিরিক্যাল কনসেপ্ট যেগুলো, টেবিল, চেয়ার, ডগ, তাহলে বস্তুগুলো, এক্সপিরিয়েন্সের বস্তুগুলো এবং কনসেপ্ট গুলো, এম্পিরিক্যাল কনসেপ্ট গুলো সবাইকেই ওই রুল মেনে চলতে হবে, যেগুলো পিওর রুল গিভেন বাই ক্যাটেগরিজ। এটা সবাইকে মেনে চলতে হবে। তাহলে এই রুলগুলো এম্পিরিক্যাল কনসেপ্টের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, মানে অভিজ্ঞতা গ্রাহ্য যে প্রত্যয়গুলো তার প্রয়োগের ক্ষেত্রে এই বিশুদ্ধ প্রত্যয় বা বিশুদ্ধ প্রকার, এগুলো পূর্ব স্বীকৃত।
ওটা আগে থেকে মেনে নিতে হবে, ওগুলো কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে না। আমরা কোনো কিছুকে সাবস্টেন্স হিসাবে এক্সপিরিয়েন্স করি না, এটা লক আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। তাই জন্য উনি বলেছেন সাবস্টেন্স ইজ আই নো নট হোয়াট, আননোন অ্যান্ড আননোয়েবল সাবস্ট্রেটাম, এইসব কথা বলেছেন উনি। কারণ উনি বুঝতে পেরেছিলেন এটা এক্সপিরিয়েন্স দিয়ে আসে না। আমি এক্সপিরিয়েন্স কি করি? আমি ব্রাউন কালার এক্সপিরিয়েন্স করি, রেক্ট্যাঙ্গুলার শেপ এক্সপিরিয়েন্স করি, একটা পার্টিকুলার সাইজ, একটা ওয়েট, এগুলো এক্সপিরিয়েন্স করি। এমনকি আমি হয়তো টেবিলও এক্সপিরিয়েন্স করি, কিন্তু সাবস্টেন্স এক্সপিরিয়েন্স করি না। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে তারা সবগুলো, বাকি সবগুলো বলে দিতে পারবে, কিন্তু সাবস্টেন্স কথাটা ফিলোসফাররা বলে। সাধারণ মানুষ সাবস্টেন্স কথাটা জানে না, সে বলতে পারবে না সাবস্টেন্স জিনিসটা কি। হ্যাঁ, সাবস্টেন্স কথাটা এমনি ডিকশনারিতে আছে, লোকে মানে ইউজ করে, কিন্তু সেটা অন্য সেন্সে। যেমন তোমার কথায় সাবস্টেন্স আছে, তাহলে ক্যাটেগরিজ গুলো এমন রুল যেগুলো সব এম্পিরিক্যাল কনসেপ্টকে মেনে চলতে হবে। তাহলে দুটোর মধ্যে একটা লজিক্যাল ডিফারেন্স আছে, একটা ফার্স্ট অর্ডার, একটা সেকেন্ড অর্ডার। দুটোই কিন্তু রুলস, যেহেতু কনসেপ্টস গুলো রুলস। কান্ট পরে প্রিন্সিপালস এর কথা বলবেন, রুলস গুলোর কথা বলছেন এখানে, পরে প্রিন্সিপালস এর কথা বলবেন। রুলস আর প্রিন্সিপালস এই দুটো এক ধরনের জিনিস নয়। সেটা যখন প্রিন্সিপাল গুলো আলোচনা করা হবে, তখন আমরা আপনার প্রিন্সিপাল গুলো নিয়ে আলোচনা করা হবে, তখন আমরা বলবো। এখন মেটাফিজিক্যাল ডিডাকশনে আমরা দেখেছিলাম যে কান্ট ক্যাটেগরি গুলোকে 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন: কোয়ান্টিটি, কোয়ালিটি, রিলেশন অ্যান্ড মোডালিটি। এখন যখন কোয়ান্টিটির আন্ডারে যে ক্যাটেগরি গুলো, 3 প্রকার ক্যাটেগরি আছে আমরা জানি: ইউনিটি, প্লুরালিটি, সিঙ্গুলারিটি। তো টোটালিটি, ইউনিটি, প্লুরালিটি, টোটালিটি, এইরকম 3টে ক্যাটেগরি আছে। এখন তাদের যে স্কিমাটাইজড ফর্ম, সেটাকে কান্ট বলছেন ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? যে কোনো আমার আউটার এক্সপিরিয়েন্স হলে সেই এক্সপিরিয়েন্সটা স্পেসে এবং টাইমে বিস্তৃত হবে। বিস্তৃতি, একটা ম্যাগনিটিউড মানে বিস্তৃতি, তার একটা বিস্তৃতি থাকবে। এই টেবিলটা কতক্ষণ আছে, কতক্ষণ ধরে দেখছি, এবং কোথায় আছে। এক্সটার্নাল এক্সপিরিয়েন্স হলে আমার স্পেস আর টাইম দুটোতেই থাকতে হবে ম্যাগনিটিউড। কতটা জায়গা জুড়ে, কতক্ষণ ধরে, এটা থাকতে হবে এক্সটার্নালের ক্ষেত্রে। ইন্টারনালের ক্ষেত্রে
কোথায় বা কতটা জায়গা জুড়ে এই প্রশ্নটা ওঠে না, কিন্তু কতক্ষণ ধরে এই প্রশ্নটা ওঠে। কান্ট হয়তো এখানে বৌদ্ধদের মতেরও একটা উত্তর দিচ্ছেন। বৌদ্ধরা কোনো বস্তু ক্ষণস্থায়ী বৌদ্ধদের কাছে, কতক্ষণ ধরে আছে এই প্রশ্নটা আর বৌদ্ধদের কাছে করা যায় না, কারণ একটা জিনিস তো থাকেই না, ক্ষণিক। কান্ট বলছেন এই যে কতক্ষণ ধরে আছে, এইটা উত্তর না দিতে পারলে চেঞ্জ, এটাকে ব্যাখ্যা করা যাবে না। এই কথাটা কান্ট একাধিক জায়গায় বলেছেন, যে চেঞ্জকে বুঝতে গেলে আমার এক্সিস্টেন্স ইন আ ডিউরেশন অফ টাইম, এটা বুঝতে হবে, এন্ডিউরিং ইন টাইম। কালে, একাধিক কাল জুড়ে থাকা, একাধিক কালে থাকা, এটা না হলে চেঞ্জ বোঝা যায় না। একটা সবুজ আম, একটা হলুদ আম, একটা কাঁচা আম, একটা পাকা আম, আমি দুটো আম হিসাবেও বুঝতে পারি, একটা আম হিসাবেও বুঝতে পারি। কিন্তু যদি ভাবি যে কাঁচা আমটাই পাকা আম হলো, তাহলে এক্সিস্টেন্স থ্রু টাইম, টেম্পোরাল অর্ডার, এইটা আমায় বুঝতে হবে, এটা আমায় মানতে হবে, পিসাপোজ করে নিতে হবে ওই ওখানে একটাই আম আছে, তাই চেঞ্জ হলো। বৌদ্ধরা চেঞ্জ মানেন না, নতুন উৎপত্তির কথা বলেন। বৌদ্ধরা এই পয়েন্টটায় বুঝতে পারেন যে এখানে চেঞ্জ বলতে গেলে একটা লজিক্যাল ফ্ল এসে যাবে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন। ওরা চেঞ্জ বলেন না, ওরা বলেন যে ওটা নতুন কিছু এলো, আগেরটা শেষ হয়ে গেছে। তো কান্ট বলছেন এরকম হলে তো চেঞ্জকে বলা যাবে না, কিন্তু চেঞ্জটা তো আমরা চেঞ্জ ছাড়া ব্যাখ্যা করতে পারবো না। তো চেঞ্জ, সায়েন্সে যদি চেঞ্জ না মানা হয় তাহলে তো ব্যাখ্যা করা যাবে না সায়েন্সকে। পুরো ডাইনামিক্স, ডাইনামিক্স তো নিউটনিয়ান ডাইনামিক্স চেঞ্জের উপর ডিপেন্ড করে থাকে, চেঞ্জ ইন টাইম, ডাইনামিক্স তো সেটাই। তো সেটাকে ব্যাখ্যা করা যাবে না, তো চেঞ্জের কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন সায়েন্স। তো সেটাকে বলতে গেলে এই ম্যাগনিটিউড, টেম্পোরাল ম্যাগনিটিউডের কথা বলতে হবে। সেটা কি হচ্ছে? প্রথম স্কিমা, সাবস্টেন্স হচ্ছে ওই আনচেঞ্জিং জিনিসটা। দেখো, আমের সবকিছু পাল্টে গেছে, বৌদ্ধরা বলবে সব পাল্টে গেছে, কাঁচা আম আর পাকা আম এক জিনিস নয়। কিন্তু ওই পাল্টে গেছে বলতে গেলেও তোমাকে কিছু মানতে হবে যেটা পাল্টায়নি, সেটাই আমটা পাল্টায়নি, একটাই আম, ওটাই হচ্ছে সাবস্টেন্স। এটা খুব অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে আসে না। আমি সাবস্টেন্সটাকে দেখতে, ছুতে, খেতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারবো যে ওখানে একটা কিছু পাল্টায়নি, তাই জন্য ওটা চেঞ্জ হচ্ছে। তাহলে একটা এটা স্পেশালি এক্সটেন্ডেড হতে হবে এক্সপিরিয়েন্সটা, সে যত ক্ষণিক হলেও একটা স্পেশাল এক্সটেনশন থাকতে হবে, আর টেম্পোরাল এক্সটেনশন থাকতে হবে আউটার হলে। আর ইনার হলে শুধু টেম্পোরাল ম্যাগনিটিউড থাকলেই হবে। তাহলে এটা আমাদের স্কিমাটাইজড ক্যাটেগরি গুলো হবে ম্যাগনিটিউড অফ টাইম, ম্যাগনিটিউড ইন টাইম। তাহলে এখানে কনসেপ্ট অফ ম্যাগনিটিউড, স্কিমাটাইজড কনসেপ্টটা হচ্ছে ম্যাগনিটিউড।
এখন টাইমের দিক থেকে ম্যাগনিটিউড মানে কি? এমন যেটা আগের দিকে এগিয়ে চলে। টাইম কখনো পিছন দিকে যায় না। ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম ভুলে যাও। টাইম পিছনের দিকে যায় না, টাইম এগিয়ে চলে। কান্ট লিনিয়ার টাইমকে বিশ্বাস করতেন, যে প্যাসেজ অফ টাইম ইজ লিনিয়ার, এবং এটা ওয়েস্টার্ন ফিলসফিতে প্রায় সবাই এটাই বিশ্বাস করে। ইন্ডিয়ান ফিলসফিতে বিশ্বাস করা হয় দ্য প্যাসেজ অফ টাইম ইজ সাইক্লিক্যাল, এটা ঘুরে ঘুরে আসে, চক্রবর্ত পরিবর্তনতে এটা, তাহলে ওটা চাকার মতো ঘোরে। কিন্তু ওয়েস্টার্নে তো সেরকম কনসেপ্ট নয়, এই ক্ষণ তারপরের ক্ষণ তারপরের ক্ষণ তারপরের ক্ষণ এইভাবে আসে। তাহলে এক্সিস্টেন্স মানে হচ্ছে এক্সিস্টেন্স ইন টাইম। এটা দিয়ে কান্ট নাম্বারকে ব্যাখ্যা করবেন। তার নাম্বারটা হচ্ছে স্কিমা অফ কোয়ান্টিটি। ম্যাগনিটিউড মানে কোয়ান্টিটি, 1 2 3 4 5 6, টাইমে 1 2 3 4 5 6 এভাবে আমরা গুনে ফেলতে পারি। তারপর কোয়ালিটি, ওখানে ম্যাগনিটিউডের কথা বললেন, এখানে কোয়ালিটিতে ইন্টেন্সিটির কথা বলবে। ইন্টেন্সিটি মানে কি, আমার যে কোনো এক্সপিরিয়েন্স হোক তার একটা ইন্টেন্সিটি আছে। ধরা যাক আমার রেডের এক্সপিরিয়েন্স হলো, রেডের এক্সপিরিয়েন্সটা একটা ইন্টেন্সিটি রেড, আমি জানি এর থেকেও বেশি রেড হতে পারে, এর থেকেও কম রেড হতে পারে, তাহলে একটা ইন্টেন্সিটি থাকে, সেটার কোনো টাইমেই থাকে। আমি যে জামাটা পরেছি লাল রঙের জামা, লাল জামা গায়ে, তো সেই লাল জামা আমি জানি যে বেশি সময় গেলে এই লাল জামাটা রংটা উঠে যাবে, উঠে গিয়ে লাল জামাটা একটু ফ্যাকাশে হয়ে যাবে, তো ওই লাল রংটা থাকবে না। তাহলে তার একটা ইন্টেন্সিটি আছে। আমার ব্যথা হচ্ছে, কতটা ব্যথা হচ্ছে এই প্রশ্নটা সবসময়, কতটা লাল এটা রেলেভেন্ট, বড় কতটা বড়, তাহলে আমার এক্সপিরিয়েন্সের একটা ইন্টেন্সিটি আছে, একটা পিচ, হাই পিচ না লো পিচ। এবং কান্ট এখানে একটা অদ্ভুত কথা বলছেন, বলছেন আমার, শুরু করছেন খুব ইনোসেন্ট কথা দিয়ে একটা, যে দেখো একটা আমার গায়ে একটা, ধরা যাক কোনো হট ব্যাগ দিয়ে কোনো জায়গায় সেকে দেওয়া হচ্ছে, হট ব্যাগ, তাহলে তার টেম্পারেচারটা আগে ছিল, হয়তো সেটার সঙ্গে কানেকশনটা দিয়ে দেওয়া আছে, টেম্পারেচারটা আগে ছিল 65 ডিগ্রি ফ্যারেনহাইট, আর একটা তারপরে হচ্ছে সেটা গিয়ে 90 ডিগ্রি ফ্যারেনহাইটে পৌঁছে গেল, আমি বলছি এবার একটু বেশি গরম লাগছে, তাহলে বেশি গরম কম গরম ওই 65 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত কি হবে, প্রত্যেকটার মধ্যে দিয়ে যেতে হবে, এরকম নয় যে 65 এর পরেই 90। এইবার একটা ডিফিকাল্ট কথা বলছেন, যেটা আমিও জানি না আমি ঠিক বুঝেছি কিনা, আমি আমার ইন্টারপ্রিটেশনটা দিয়ে বলবো। সেটা হচ্ছে, ধরা যাক আমি কিবোর্ডে একটা কি বাজালাম, একটা হাই নোট বাজালাম, এখন সেটা, এখন সেটা সেটা একটা পার্টিকুলার পিচে হবে, তার একটা ইন্টেন্সিটি থাকবে। কান্ট বলছেন যে ওটা
একবারে ওই পিচে পৌঁছে যাওয়া যায় না, আমার গোড়ার থেকে শুরু করতে হবে। এই জায়গাটা বোঝা খুব ডিফিকাল্ট। গোড়ার থেকে শুরু করতে হবে মানে কি? জিরো থেকে শুরু করতে হবে। সব এক্সপিরিয়েন্সই জিরো থেকে শুরু করে তার ইন্টেন্সিটিটা বাড়ে। এই মানে হতে পারে, দেখো এক একটা প্রাণীর ক্ষেত্রে, ধরে যাক এই সাউন্ডের ক্ষেত্রেই, এক একটা প্রজাতির প্রাণীর ক্ষেত্রে সাউন্ডের যে রেঞ্জটা সেটা আলাদা আলাদা। মানে কতটা লো পিচের সাউন্ড শুনতে পাই আমরা, কতটা হাই পিচের সাউন্ড শুনতে পাই, তার একটা রেঞ্জ আছে। যেমন খুব হাই পিচের সাউন্ড আমরা শুনতে পাই না, পাখিরা শুনতে পায়, কুকুর শুনতে পায়, ওই জন্য অনেকে শিকার করতে গেলে কুকুরকে সঙ্গে নিয়ে যায়। পাখি শিকার করতে গেলে যে পাখিরা যখন খুব হাই পিচে আওয়াজ করে, সেটা মানুষের কানে ধরা পড়বে না, কুকুরের কানে ধরা পড়ে যাবে। গন্ধের আমরা জানি একটা ইন্টেন্সিটি আছে, তার একটা রেঞ্জ আছে। মানুষের ক্ষেত্রে একরকম, কুকুরের ক্ষেত্রে আরেক রকম। মানুষ যে গন্ধ শুকতে পারে না, ডিসক্রিমিনেট করতে পারে না, কুকুররা সেগুলো পারে, হাতিরা পারে। এরকম প্রত্যেক সেন্সের ক্ষেত্রেই আছে। আবার এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, যে কানে কম শোনে সে একরকম, যে কানে ঠিকঠাক শোনে সে একরকম, ম্যান টু ম্যান ভ্যারি করে। কালার ভিশন কার কেমন? কালার ভিশন আমরা জানি, কালার ব্লাইন্ডনেস এর কথা, তার বিভিন্ন রকমের তার টাইপ আছে, কালার ভিশনটাও ভ্যারি করে। তাহলে এই যে ফিক্সড জিরো থেকে শুরু করা কথাটার মানেটা কি? এক্সপিরিয়েন্সটা আমরা ফিক্সড জিরো থেকে শুরু করে ওই ইন্টেন্সিটিতে পৌঁছাই। এর মানে একটা মানে করা যায়, কান্ট খুব স্পষ্ট করে বলেননি। সেই মানেটা এরকম যে আমরা ইন্টেন্সিটিটা, আমরা ওটা রিলেটিভ। ধরো মানে যারা গান গাও তারা ভালো বুঝতে পারবে এটা। আমি একটা কিপ্যাডে একটা কিবোর্ড টিপলাম, একটা আওয়াজ হলো, তুমি বলতে পারবে না ওটা সা বাজালাম না রে বাজালাম না নি বাজালাম না ধা বাজালাম, তুমি বলতে পারবে না, কেউ বলতে পারবে না, যত ভালো গান জানো। এখন লোয়ার অক্টাভে সা বললে বা রে বললে সেটা নিচের পিচ। আবার হায়ার মানে কিংবা ওটা ওই অক্টাভে নি বললে ধা বললে হাই পিচ ওটা। কিন্তু কি করে বলবো ওটাকে, ওটা সা না রে না ধা না নি? সেটা হচ্ছে তুমি কোন স্কেলে তোমার যন্ত্রটাকে বেঁধেছো। তুমি যদি বি ফ্ল্যাটে বাঁধো তাহলে ওটা একরকম হবে, তুমি বি শার্পে বাঁধলে একরকম হবে, এ হলে একরকম হবে, সি হলে আরেক রকম হবে। তো এটা তুমি কোনটায় বেঁধেছো, তাহলে ওটা রিলেটিভ। ওটা নিও হয়ে যেতে পারে, ধাও হয়ে যেতে পারে, পাও হয়ে যেতে পারে, রিলেটিভ টু দ্য স্কেল। ওই স্কেলটা হচ্ছে জিরো, যেখানে তুমি সাটাকে বেঁধেছো, সা আর পাকে যেখানে বেঁধে রেখেছো। এগুলো স্থির স্বর আমরা জানি, বাকিগুলো 12টার মধ্যে এই দুটো স্থির স্বর, আর বাকিগুলো স্থির নয়, বাকিগুলো স্থির নয়। তো এই সা আর পাকে বেঁধে আমরা স্কেলটাকে বাঁধা হয় জানি। তাহলে ওইটা বাঁধা হয়ে গেলেই ওটার সঙ্গে তুলনা করে তুমি বুঝতে পারছো যে যে কিটা আমি টিপেছি এটা গা হলো না ধা হলো না নি হলো। সেটা তুমি এটা মন্দ্র হলো না মধ্য হলো না তার হলো, এটা তুমি বুঝতে পারছো যেটা কি কোন কোন কিটা আমি টিপেছি। একবার তুমি স্কেলটা ধরে নিতে পারো, কিন্তু স্কেলটা না ধরতে পারলে ওটা আমি টিপেছি জাস্ট, তুমি যত বড় গায়ক গায়িকা হও বা সঙ্গীতজ্ঞ হও, তুমি ওইটা টিপলেই তুমি বুঝতে পারবে না যেটা আমি সা টিপেছি না ধা টিপেছি না নি টিপেছি। তাহলে কান্ট যে কথাটা বলছেন যে আমার জিরোটা
ওই একটা জিরো, আমার এক্সপিরিয়েন্সের একটা জিরো আমি ধরে নিয়ে এছাড়া কান্টের কথাটার মানে আমি খুঁজে পাচ্ছি না, ধরে নিয়ে আমি ওটা একটা যেন মানে ক্রিসেন্ডো একটা জায়গায় কালমিনেট করে, সেইখানে আমি গিয়ে পৌঁছাচ্ছি। ওই লেভেলটা, এই লেভেলগুলো আমি এক্সপিরিয়েন্সের ইমাজিন করে নিচ্ছি বা প্রিসাপোজ করে নিচ্ছি বাকি লেভেলগুলো। অর্থাৎ ওর থেকে কম লাল হতে পারে, আমি ওই লালটা দেখছি, দেখে ওর থেকে কম হতে পারে, ওর থেকে কম হতে পারে, এবং আমি বুঝতে পারি একটা সময় ওটাকে আর লাল বলাই যাবে না, ওটা অফ হোয়াইট হয়ে গেছে কিংবা একদম হোয়াইট হয়ে গেছে। আবার ওইদিকে আরো বাড়াতে বাড়াতে একটা সময় ওটা মেরুন হয়ে গেছে, ওটা আর লাল নেই। তাই জন্য কান্ট বলছেন ওই জিরো থেকে এটার একটা ইন্টেন্সিটি আছে, এটা কিন্তু টাইমে হয়, এটা হচ্ছে টাইমের দ্বারা হয়, এই জন্য এটা স্কিমাটাইজড। আচ্ছা, এখন যার নেই, যেটা নেই তার ম্যাগনিটিউড থাকবে না, ইন্টেন্সিটিও থাকবে না। যেটা আছে সেটার একটা গিভেন ম্যাগনিটিউড আছে, একটা গিভেন ইন্টেন্সিটি আছে। যেটা পসিবল সেটার ক্ষেত্রে কোনো গিভেন, কারণ সেটা এক্সিস্ট করে না, তাই তার কোনো গিভেন ইন্টেন্সিটি নেই, সেই জন্য তার ম্যাগনিটিউডও নেই, তার যে কোনো ইন্টেন্সিটি বা যে কোনো ম্যাগনিটিউড হতে পারে। এবার রিলেশনের আন্ডারে প্রথমে সাবস্টেন্স, এখানে সাবস্টেন্সটা কি হয়, যেটা আমাদের চেঞ্জের কনসেপ্টটাকে বোঝাতে সাহায্য করে, প্রিসাপোজ করতে হয় সাবস্টেন্সকে চেঞ্জকে বুঝতে গেলে। তাহলে চেঞ্জের একটা সাবস্ট্রেটাম থাকতে হবে। এখন এই সাবস্ট্রেটামটা কোনো একটা গিভেন টাইমে থাকতে পারে, কারণ আমার যখন এক্সপিরিয়েন্সকে পসিবল করতে হবে, তাকে ক্যাটেগরাইজ করতে হবে, এক্সপিরিয়েন্স হবে, ম্যাঙ্গোর এক্সপিরিয়েন্স হলে সেটা একটা গিভেন টাইমে হতে হবে, এবং সেটা একটা এই প্রপার্টি গুলোকে ধরে রেখেছে একটা কিছু, এটা আমায় প্রিসাপোজ করে দিতে হবে, এবং সেই জিনিসটার প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে গেল, এটা প্রিসাপোজ করে দিতে হবে টাইমে, ওভার টাইম। তাহলে আমরা দুটো ডিফারেন্ট জিনিসের কথা বলবো। এখন কজালিটির ক্ষেত্রে যেটা হবে, যে আগে পরে ঘটা পূর্বাপর্য যেটা, সেটা কজালিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ আগে ঘটছে কিংবা পরে ঘটছে, এই আগে পরেটা অ্যাপ্লিকেবল, কিন্তু একটা নিয়ম অনুসারে ঘটছে, আগে পরেটা আমার এক্সপিরিয়েন্সে আগে আসছে পরে আসছে, এর মধ্যে একটা নেসেসিটি আছে, যে এক্সপিরিয়েন্স গুলো নেসেসারিলি আগে পরে হয় সেখানেই কজালিটির কথা বলা যায়। অন্য ক্ষেত্রে নেসেসারিলি আগে পরে না হলে তার ক্ষেত্রে সেখানে কজালিটির কথা বলা যায় না। যেমন কান্টের এক্সাম্পল হচ্ছে যে একটা জাহাজ আসছে,
দূর থেকে আমি সমুদ্রের তীরে দাঁড়িয়ে রয়েছি, জাহাজ আসছে, তো সেখানে আমি জাহাজের মাস্তুলটা আগে দেখতে পাবো, বাকি অংশটা পরে দেখতে পারবো। তাহলে আমার এক্সপিরিয়েন্সের আগে পরে একটা ব্যাপার আছে, কিন্তু এটা বাই কম্পালশন, আমি উল্টে নিতে পারবো না। নিচের অংশটা আগে দেখে নিলাম আর ওপরের অংশটা পরে দেখলাম, এটা হবে না। মানে ধরো দূর থেকে জাহাজটা এগিয়ে আসছে ডকের দিকে, আমি ডকে দাঁড়িয়ে রয়েছি, সেক্ষেত্রে সেই দিগন্তের জাহাজের আমি আগে পরে করে নিতে পারবো না এক্সপিরিয়েন্সটা। তাহলে এখানে একটা কজালিটির কনসেপ্ট আছে। পুরোটাই লোক টাইমে আগে পড়ে, এখানে টাইমের ভেতরে আগে পড়ে এক্সপিরিয়েন্স। কিন্তু একটা বাড়ির উপরেরটা বা নিচেরটা আমি আগে পরে দেখতে পারি। নিচের এক্সপিরিয়েন্সটা আগে হতে পারে, উপরেরটা পরে হতে পারে, বা উল্টোটাও হতে পারে। এখানে রেসিপ্রোকাল কজালিটি, এটাও টাইমে হয়। কিরকম? এটা কজালিটি, কিন্তু কজালিটি এটাকে কমিউনিটিও বলেছেন। রেসিপ্রোকাল কেন? আইদার এ ইজ বি অর সি ইজ ডি। এখানে এক্সক্লুসিভ অর বুঝতে হবে। এ ইজ বি হলে সি ইজ ডি নয়, আর সি ইজ ডি হলে এ ইজ বি নয়, এক্সক্লুসিভ। আমি বাড়ির ওপরটাকেও আগে দেখতে পারি, নিচেরটাকেও আগে দেখতে পারি, কিন্তু ওপরটা আগে দেখলে নিচেরটাকে আগে দেখিনি, আর নিচেরটার এক্সপিরিয়েন্স আগে হলে ওপরটার এক্সপিরিয়েন্স আগে হয়। এটা মিউচুয়াল কজালিটি। তাহলে এর থেকে আমার আগে পরে বা সমগ্রের ধারণা আসে। এখানে যেটা ধারণা, টোটালিটির একটা ধারণা এখানে চলে আসে, সমগ্রের একটা ধারণা চলে আসে। এই পুরোটা নিয়ে বাড়ি, আমার আগের এক্সপিরিয়েন্সটা পরের এক্সপিরিয়েন্সটা দুটো নিয়েই বাড়ি। তার মধ্যে টাইমের আগে পরে নেই, এক্সপিরিয়েন্সটা টাইমের আগে পরে আছে। ইভেন্টগুলোর মধ্যে টাইমের আগে পরে নেই, কিন্তু কজালিটির ক্ষেত্রে ইভেন্টগুলোর মধ্যে আগে পরে, টাইমের আগে পরে আছে। যেমন ধরা যাক, আগে বীজ তারপরে চারা, বীজের এক্সপিরিয়েন্স আগে, চারার এক্সপিরিয়েন্স পরে, কিন্তু বীজটাও আগে, চারাটা পরে। কিন্তু বাড়ির নিচেটার এক্সপিরিয়েন্স আগে, বাড়ির উপরটার এক্সপিরিয়েন্স পরে। তার মানে বাড়ির নিচেটা আগে, উপরে পরেরটা, সেটা নয়, পুরোটা নিয়েই বাড়ি, ওই বাড়িটা পুরোটা নিয়ে। মানে বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশনের কথা বলছি না, একটা বিল্ডিং, তাজমহল, তাজমহলের নিচেরটা নিয়ে তাজমহল না উপরেরটা নিয়ে তাজমহল, এটা নিলে ভালো বোঝা যায়, এরকম ভাবে বলা যাবে না। আমার এক্সপিরিয়েন্সটা আইদার ওয়ে হতে পারে, আগে নিচের দিকে তাকালাম, পরে উপর দিকে তাকালাম, বা আগে উপর দিকে তাকালাম, পরে নিচের দিকে তাকালাম, পুরোটা নিয়ে। এই জন্য এটাকে বলেছেন রেসিপ্রোকাল কজালিটি। শুধু নিচের অংশটা থাকলে, বেদিটা থাকলে তাজমহল নেই, আবার শুধু উপরের অংশটা আছে, বেদিটা নেই, তাহলেও তাজমহল নেই। দুটোই দুটোর উপর দুটোই দুটোর উপর ডিপেন্ডেন্ট, এবং এটা এই জন্য রেসিপ্রোকাল বলেছেন। এবার আমি একটু বেশি সময় নিচ্ছি, 5 মিনিট বলছি, কারণ এটা শেষ করে নি, না হলে পরের দিন আবার নতুন টপিকে শুরু করা যাবে না, এটাকে নিয়ে আবার রিপিট করতে হবে। আরেকটা বাকি রয়েছে, যেটা মোডালিটি। সেখানে আমরা দেখেছিলাম যে নেসেসিটির আন্ডারে যে স্কিমাটা আছে, সেটাকে বলা হয় এক্সিস্টেন্স। এখন নেসেসিটির এক্সিস্টেন্স নেসেসিটির ক্ষেত্রে কি হয়? এক্সিস্টেন্স ইন অল টাইম, ইন অল টাইমস। তাহলে ওই অদ্বৈত বেদান্তীরা বলবেন ত্রিকাল অবাধিত, এটা নেসেসারি এক্সিস্টেন্স।
ঠিক তেমনি যেটা অ্যাকচুয়াল সেটা কি, সেটা ত্রিকালে থাকে না, সেটা কোনো পার্টিকুলার সময়ে তার অস্তিত্ব। তাহলে সময় অস্তিত্ব এটাই হচ্ছে স্কিমা। আর যেটা পসিবল সেটা আমরা বললাম কোনো টাইমিং এক্সিস্টেন্স নেই, কিন্তু যে কোনো টাইমে তার এক্সিস্টেন্স হতে পারে, এটা হচ্ছে তাহলে যেটা অ্যাকচুয়াল সেটা এক্সিস্টেন্স ইন এ ডেফিনিট টাইম, পার্টিকুলার টাইম। যেটা পসিবল সেটা নন এক্সিস্টিং, বাট ইট মাইট এক্সিস্ট ইন টাইম। আর যেটা নেসেসারি সেটা will exist in all times, exists in all times। তাহলে এই তিনটের মধ্যে এইভাবে টাইম দিয়ে বোঝালেন। এটা হচ্ছে স্কিমাটাইজড ক্যাটেগরিজ। পরের দিন আমরা প্রিন্সিপালস গুলো আলোচনা করব। আজকে আমি এখানেই থামি। এবার কারো কোনো প্রশ্ন থাকলে সেটা শুনবো, না হলে এখানেই আমরা থেমে যাব। এটাকে স্কিম্যাটিজম বলা হয়েছে। কারো কোনো প্রশ্ন নেই, তাহলে এখানে আমি থ্যাংক ইউ বলে সাইন আউট করছি।